হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তোমাদের সকালটা খুব ভালো কাটুক। এই গরমের মধ্যে কার কীরকম দিন কাটছে জানি না, আমার তো সারাদিন নিয়ে স্নান করে এইভাবেই দিন কাটছে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি বসে পড়েছি পাখা পরিষ্কার করতে। এই গরমের মধ্যে এটাই আমার জীবন, কেননা আমাদের ঘরে তো আর এসি টেসি কিছু নেই। এই পাখাটার জন্যই আমাদের ঘুম হয় রাত্রিরে। তো ভীষণ পরিমাণে গরম বেড়ে গেছে, তো পাখাটার যত্ন তো নিতেই হয়। পাখাটা খারাপ হয়ে গেলে আর ঘুম হবে না। তার সাথে সাথে এই যে দেখতেই পাচ্ছ, এই কেসিংগুলো সাদা কেসিং, তো একটু ধুলো পড়ে গিয়ে পুরো কীরকম মানে সেই ঝুলঝুল টাইপের লাগছিলো, কালো কালো লাগছিলো, সেই জন্য কেসিংগুলো একটু ভালোভাবে মুছে দিচ্ছি। যতটুকু মোটামুটি আমার হাত যায় আমি ততটুকু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যেটুকু হাত যায় না সেটুকু আর কি করব, কি করেই বা পরিষ্কার করব। যতটুকু আমার হাতের নাগালে থাকে আমি সবসময় চাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর এই যে জিরো লাইফের ল্যাম্পগুলোর কাজটা তো দেখছিলাম বেশ ধুলো ধুলো মতো পড়ে আছে, সেগুলোও পরিষ্কার করে দিচ্ছি। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাখতে পারবো ততটাই আমার ঘরটা সুন্দর থাকবে। আর এটা আমারই দায়িত্ব, আমাকেই করতে হবে। তো ভালোভাবে এই ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের তো সকাল হলে সকালের কাজ রয়েছে, তার সাথে সাথে আবার এইসব কাজগুলোও রয়েছে। আর এই যে তারপরে আমি বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। বিছানার চাদরটা আমি প্রথমে বাইরে থেকে নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে এনেছি। যেহেতু ফ্যানটা মুছেছি, হালকা পাতলা ধুলো এই বিছানার মধ্যেও পড়েছিল, সেই জন্য আমি ভালোভাবে বাইরে থেকে ঝেড়ে আনলাম। ঝেড়ে নিয়ে এসে বিছানাটা গোছাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রায় আমার বিছানার চাদরটা গোছানো মানে সাইড থেকে গুঁজে ঠিক করা হয়ে গেছে। জাস্ট এবার বালিশগুলোই রেখে দেবো। আর রোজের রোজ বালিশগুলো একটু সাইড থেকে নেড়ে চেড়ে দিলে বালিশটা বেশ নরম থাকে, ভালো লাগে মাথায় দিতে। আর এমনিতেও আমি বালিশ মাথা দিই না, বরবাবু মাথায় দেয়। তো তারপরে আমি এই যে আলমারির কাজটা একটু মুছে নিচ্ছি। আলমারির কাজটার মধ্যে একটু ধুলো পড়েছিল, আর বড়সোনা বেশি পরিমাণে হাত দেয়, সেই জন্য আরও বেশি পরিমাণে থাকে। আর এগুলো 2 দিন 3 দিন ছাড়া ছাড়া মুছে নিলে বেশ ভালো পরিষ্কারও থাকে, চকচকে থাকে, বেশি ধুলো পড়ে না, ময়লা পড়ে না, জিনিসটাও পরিষ্কার পরিচ্ছন্ন রইল। তো সেই জন্যই আমি মাঝে মাঝে মানে 2 দিন 3 দিন 4 দিন ছাড়া ছাড়া যখনই টাইম পাই তখনই মুছে দেওয়ার চেষ্টা করি। ভালোভাবে মুছে পরিষ্কার করে দিচ্ছি। আমার ঘরে যতটুকু জিনিস আছে আমি ততটুকুকেই ভালোভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এই দেখো, এই কেসিংটার সাইডটাও ভীষণ পরিমাণে ধুলো পড়ে গেছে। আর বোর্ডের মাথাটাই তো বেশি ধুলো পড়েছিল। এখানে সিঁদুরের কৌটোটা রাখি, একটু হালকা সিঁদুরের গুঁড়োও পড়েছিল, সেই জন্য ভালোভাবে মুছে নিলাম। আর মুছে নেবার পরে এই যে শুরু করে দিয়েছি ঝাঁট দিতে। আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি পুরো ঘরটা। আর এই যে খাটের সাইডগুলো দেখছিলাম বেশ ধুলো পড়েছে, তারপরে দেখলাম এরকম ঝাঁটা দিয়ে ছেড়ে দেওয়ার পর ভালোই পরিষ্কার হয়ে গেল। তো খাটের তলায় যতদূর হাত যাচ্ছে আমি ততদূর মোটামুটি ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। খাটের নিচে অনেক জিনিস আছে, তো সেগুলো সরিয়ে সরিয়ে আস্তেভাবে ঝাড়টা দিয়ে দিচ্ছি। এই যে পুরো ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, একটু রান্নাঘরের ওই সাইড থেকে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। এই যে ঝাঁটটাটা আমার দেওয়া হয়েই এসেছে। এত গরমের মধ্যে যে কোনো কাজ করছি যেন মনে হচ্ছে ঘেমে নিয়ে পুরো স্নান করে যাচ্ছি। সকাল থেকেই তো পুরো ঘামতে শুরু করে দিয়েছি, প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছি, ঘামতে ঘামতেই কাজকর্ম করছি। আর তাই ছোটো সোনা নেই বলে আরও তাড়াতাড়ি আমার স্পিডে কাজটা হয়ে যাচ্ছে। ছোটো সোনা একটু ওর ঠাম্মার বাড়িতে গেছে, নাহলে ছোটো সোনা থাকলে তো আরও বেশি মানে বিরক্ত করতো, ঝাঁটার ডগে ডগে ঘুরতো আর বিরক্ত করতো। তো ঘরটা ঝাড় দেওয়ার পর বন্ধুরা আমি ঘরটা ভালোভাবে মুছে নিয়েছি। মুছে নিয়ে এই যে চলে এসেছি, কিছু কাচতে হবে, কাচার জামা কাপড়গুলোই একটু ভিজিয়ে নেব। গরমের সময় মনে হয় ডেলিকার ডেলি জিনিসপত্র কেচে দিলেই ভালো হয়, ঘামের ভীষণ পরিমাণে গন্ধ। তারপরে একটা ছোটো সোনার মানে ভীষণ পরিমাণে জামা কাপড় নোংরা করে, সেই সব জামা কাপড়, ছোটো সোনার জামা কাপড়, আমার নাইটি আর ছোটো সোনার একটু কাঁথা, এই সবগুলোই সব পড়েছিল, এগুলোই একটু ভিজিয়ে দিচ্ছি। আর আমাদের তো ঘাটে ভীষণ পরিমাণে ভিড় থাকে, ঘাটে গিয়ে মাখানো যায় না, প্রচুর লাইন থাকে। তো বাড়ি থেকেই সেই জন্য আমি মেখে নিচ্ছি, মেখে নিয়ে ঘাট থেকে কেচে নিয়ে আসবো। এই যে সবগুলো আমার ভেজানো হয়ে গেছে। তো তারপরে দেখো বন্ধুরা, আমি ঘাট থেকে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসে মিলতে শুরু করে দিয়েইছি। এই জন্য আমার নাইটিটা মিলে দিলাম। আর এই দিকের যে নাইটিগুলো রয়েছে এগুলো আমি পরি না, ওগুলো জাস্ট ছোটো সোনা সুতির নাইটি, তো ওগুলো বিছিয়ে শোয়ালে ছোটো সোনার সেরকম ঘাম হলে ওতে টেনে নেয়। এখন করে মানে মোটা কাঁথা আর দিই না, আমার এই পুরোনো নাইটিগুলোতেই শুইয়ে দিই। তো আমার সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। মানে এত পরিমাণে রোদ্দুর, আমি তো ঘরে ঢুকে যেতে পারলে বাঁচি, কতক্ষণে খালি বাড়ির মধ্যে ঢুকে যাই, সেরকমই অবস্থা। তারপরে অনেকটা ডাঁটা ছিল, আসলে পাশের বাড়ির দিদিদের কাছে পেরেছে, তারপর আবার দিদিভাইদের বাড়িতে গিয়েছিল, দাদাভাই দিদিভাইদের বাড়ি থেকেও কিছুটা ডাঁটা নিয়ে এসেছে। তো এত ডাঁটা তো আর একদিনে রান্না করবো না, সেই জন্য একটু জল কাপড় করে ডাঁটাগুলোর গায়ের মধ্যে দিয়ে রাখছি। ডাঁটাগুলো ভালো থাকবে, শুকিয়ে যাবে না এই গরমের মধ্যে। আর এই ডাঁটাগুলো রান্না করব, কিছুটা বেছে নিয়েছি।
তো তারপরে আমি বসে পড়েছিলাম টিফিন করতে, কিন্তু টিফিন করার আগে আমি তো খেয়ে নিচ্ছি এক গ্লাস জল। তো এত পরিমাণে গরম বেড়ে গেছে, মনে হচ্ছে জলটাই যেন সারাক্ষণ খেতে থাকি, জলটাই বিশেষ পরিমাণে খাওয়া হচ্ছে এই গরমের মধ্যে। খাবার খেতে তো যেন ইচ্ছা হয় না, সারাক্ষণ জল খেলেই ভালো হয়। আমি আর বড়সোনা একটু খিচুড়ি খাচ্ছিলাম, স্কুলে খিচুড়ি দিয়েছিল সেটাই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে কাজটা একটু পাল্টা দিয়ে দিলাম, কাজটা দু সাইড থেকে হয়ে গেছিলো, ওই জন্য মুড়ে দিয়ে আবার এই যে কাজের এই সাইডগুলো একটু টান দিয়ে দিতে হচ্ছে, না হলে টান হবে না কাজটায়। সাইড থেকে চার সাইড থেকে ভালোভাবে টান না দিয়ে যদি আমি কাজটা করি না, কাজটা কুঁচকে যাবে আর কাজটা দেখতেও একদম বিচ্ছিরি লাগবে, কাপড়টা পুরো খারাপ হয়ে যাবে। সেই জন্য ভালোভাবে চার সাইড দিয়ে টান দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে কাজ হবে। যারা তোমরা জরির কাজ করো তারা নিশ্চয়ই জানবে। তো তারপরে সব কিছু জোগাড় করে আমি বসে পড়েছিলাম রান্না করতে। এই গরমের মধ্যে তো উনুনে রান্না করতে যা কষ্ট হয়, ভীষণ পরিমাণে কষ্ট হয়। আর আমার উনুনে মানে সোজাসুজি বসে রান্নাটা করি বলে আমার গায়ে আরও বেশি পরিমাণে তাপটা লাগে, প্রচুর পরিমাণে তাপ লাগে। তো আমি আজকে সেরকম কিছু রেসিপি বানাচ্ছি না, তাই রেসিপি শেয়ার করার মতন কিছুই নেই। জাস্ট একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে ভেজে নিচ্ছি। আর ছোটো সোনা ভীষণ পরিমাণে কান্না করছিল, ও তো আমার কোলে মানে সাইডেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। ওকেই ভোলাতে ভালাতে এই যে রান্নাটা করে নিচ্ছি, ও কিছুতেই থামছে না, কান্না করেই যাচ্ছে। আমাকে তো সব সময় ছোটো সোনাকে নিয়েই কাজকর্ম করতে হয়, তোমরা দেখো ভিডিওর মধ্যে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, তারপরে একটু টমেটো দিয়ে ভেজে নিচ্ছি। টমেটোটা গলেই গেছে, এবার একটু মশলা দিয়ে দেবো, আদা জিরে পাঁচফোড়ন এইটাই বাটা রয়েছে। তো ভালোভাবে মশলাটা আমি রেডি করে নিচ্ছি, মশলাটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ছোটো সোনার তো কান্না থামছেই না, অনেক চেষ্টা করছি। আর এদিকে উনুনটাও আমার খুব পরিমাণে জ্বলছে, যে নিভিয়ে দিয়ে ওকে থামাবো, থামাতে পারছি না। তো এই তরকারিটার জন্যই আমি মশলাটা রেডি করলাম, ডাঁটা আলু বড়ির তরকারি করছি আজকে। তো জাস্ট ওটা সেদ্ধ করে রেখে দিয়েছি তরকারিটা বানিয়ে, আর তারপরে এই মশলাটা দিয়ে সম্বরে দিচ্ছি। আগে পাঁচ ফোড়ন দিয়ে তরকারিটা ভেজে নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর এখন মশলাটা রেডি করে তো তরকারিটা চাপিয়ে দিলাম। তারপরে ছোটো সোনা একটু থেমেছিল, জাস্ট দাঁড়িয়ে দেখছিল আমি রান্না করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখছিল। তো আমার মশলাটা একটু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তরকারির ঝোলটাও কমে গেছে, এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি তরকারিটা। আর এই উনুনে রান্না করতে যে কী কষ্ট হয় এই গরমের সময়, ভীষণ কষ্ট হয়, সারাক্ষণ তো মানে ঘেমে স্নান করে যাই। তো তরকারিটার ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপরে চাটনিটা করে নেবার পর আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা আমি সব সময় তরকারি করে নেবার পরেই বসাই, কারণ ওই আগুনের মধ্যেই হয়ে যাবে। তারপরে স্নান টান করে দুই মেয়েকে খাওয়াতে বসেছিলাম। ছোটো সোনা তো খেয়ে উঠে পড়েছে, ওর হয়ে গেছে, ওর দিদির হয়নি। আসলে বড় সোনা প্রথম থেকেই একটু খাওয়া নিয়ে ডিস্টার্ব করে, ও কোনোদিনই নিজে হাতে ভালো করে তুলে খেতে পারতো না। ছোটো সোনা জন্ম নেবার 2 মাস পর থেকে আমি ওকে নিজেকে খেতে দিয়েছি, তার আগে পর্যন্ত আমি ওকে সারা 4 টাইমই খাইয়ে দিতাম। সেই জন্য ও এখনও পর্যন্ত ভালোভাবে নিজে খেতে পারে না, আমিই মাঝে মাঝে খাইয়ে দিই। আবার যখন কাজ থাকে তখন ও নিজে নিজেই ঘন্টার পর ঘন্টা ধরে খেতে থাকে। ও এখনও পর্যন্ত ভালো মতন খেতে শিখেনি, আমিই খাইয়ে দিই। আবার যদি কাজ থাকে তোকে দিয়ে দিই, ও ঘন্টা লাগে তত ঘন্টা ধরেই বসে বসে খায়। তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ছাদে এসেছি, এসে মাটি রেডি করছি আমি। 2টো বস্তার মধ্যে মাটি রেডি করে নিচ্ছি। অনেক দিন পর মনে হলো যে একটু ছাদের মধ্যে সবজি চাষ দেব, সেই জন্য। আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখন আমাদের মানে চারি সাইডে ফাঁকা ছিল, সেগুলোই দিতাম। কোনোদিনই আমি এরকম টবে সবজি গাছ দিইনি, এই প্রথমই দেব। তো ওগুলো ভিজে মাঠের ভিজে মাটি ছিল, সেইগুলো দিয়ে দিলাম, একটু গোবর দিয়ে রেডি করে নিয়েছি ওই মাটিটা। তারপরে এই যে শুকনো মাটিগুলো একদম গুঁড়ো করে নিচ্ছি, যেহেতু চারা দেব, দানা দেব, সেই জন্য এই গুঁড়ো মাটিগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই যে ওপরটুকু শুধু জাস্ট এই শুকনো গুঁড়ো মাটিগুলো দিচ্ছি, ভেতরে কিন্তু মাঠের নরম মাটি রয়েছে, মাঠ বলা চলে না, পুকুর থেকে তুলে এনেছে নরম মাটি, সেই জন্য ওপর থেকে একটু জাস্ট শুকনো মাটি গুঁড়ো ঝুরঝুরে মাটিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যেই দানাগুলো দেবো, দানাগুলো ওই কাদা মাটির মধ্যে আর দিলাম না, জাস্ট এরকম শুকনো মাটির মধ্যে দিয়ে দেবো, সেই জন্য মাটিগুলো ওপর থেকে গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। কোনোদিনই টবে চাষ দিইনি, মানে ওপরে ছাদের মধ্যে এরকম চাষ করিনি, কীরকম কী হয়। এই যে দানাগুলো আমি এবার বীজগুলো দিয়ে দিচ্ছি, শুধু জাস্ট কিছুটা শসা দানা দিচ্ছি আর কিছুটা দিচ্ছি চিচিঙ্গে দানা। দেখা যাক কি হয়, দানা ফোটে কি, তাই যদি গাছ বেরোয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে গাছগুলো সব ভালোভাবে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, মানে ভিজিয়ে রেখেছিলাম তো এই শসা দানাগুলো হাতের মধ্যে লেগে যাচ্ছে। শসা দানাগুলোতে একটু হরহরে টাইপের হয়, ভেজানোর পর তো আরোই বেশি হরহরে টাইপের হয়ে গেছে। এই যে ছোটো সোনা দেখতে এসেছে আমি কি করছি, ও তো এর মধ্যে পাই দিয়ে দিচ্ছিল, আমি সরিয়ে দিলাম জাস্ট। আর তার দানাগুলো দেবার পর আবার তার ওপর থেকে একটু মাটি দিয়ে দিচ্ছি,
কি হবে জানি না, ভীষণ পরিমাণে তো কষ্ট হলো এইটা করতে। ছাদটা তো ভীষণ তেতে গেছে, পা রাখছি সেটাও গরম লাগছে, তারপরে উপরান্ত একটা ওয়েদারের গরম, কি পরিমাণে গরম পড়েছে বন্ধুরা তোমরা সবাই জানো, ভীষণই পরিমাণে গরম। তো সেই জন্যই একটু কষ্ট মনে হচ্ছিলো, যেই কাজই করি না কেন মনে হচ্ছে যেন ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি আর কষ্ট হচ্ছে। তারপরে ওই সাইডটা রাখতে যাচ্ছিলাম, তারপর ভাবলাম বৃষ্টি হলে তো আবার ওইখান দিয়ে জল যেতে পারবে না, তো সেই জন্য আবার এই সাইডটা একটু সরিয়ে নিলাম, নিয়ে সেই জন্য বস্তাগুলো আমি এক সাইডে করে দিয়ে দিচ্ছি। এই যে দুটো বস্তায় আমি এক সাইডে করে রেখে আর দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, আগেই দিলাম না জলটা, কেননা জলটা দেওয়ার পরে আবার কোথায় পেছন দিয়ে ফুটো ফাটা দিয়ে পড়বে, সেই জন্য ওখানে রাখার পরেই জলটা দিলাম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি, নিচে কাদামাটি রয়েছে সেই জন্য বেশি খুব জল দেবো না, কেননা বেশি জল দিলে আবার মানে রস থাকলে হয়তো দানা পচে যেতে পারে বা দানা ফুটবে না। এই যে আবার দানাগুলো দেখা যাচ্ছিলো, সেই জন্য হালকা করে আবার হাত দিয়ে ভালো করে এরকমভাবে চেপে চেপে দিচ্ছিলাম, যাতে মানে মিডিয়াম মাটির মধ্যেই থাকে দানাগুলো আর হালকা জলও পেয়ে যায়। এই যে হালকা করে জল ছড়া দিয়ে দিলাম। তারপরে এই যে পুরো ছাদটা আমি একটু জল ছড়া দিয়ে দিচ্ছি, ছাদটার মধ্যে ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, ধুলো হয়েছে, ছোটো সোনা বড়ো সোনা মাঝে মাঝে খেলা করে। এই যে দেখো বন্ধুরা কী পরিমাণে ধুলো হয়েছে দেখতে পাচ্ছ, আমি যদি না জল ছড়াটা দিতাম তো পুরো আমি ভূত হয়ে যেতাম ধুলো উড়ে উড়ে। তারপরে পুরো ছাদটা এই যে ঝাঁট দিয়ে দিচ্ছি, কিছুদিন ধরেই আমি ভাবছি যে ছাদটা ঝাঁট দেবো, কিন্তু হয়ে আর উঠছে না। আজকে যেহেতু এই যে মাটি ফাটিগুলো নিয়ে কাজ করলাম, সেই জন্য ভাবলাম ছাদটা ঝাঁটই দিয়ে দিই বাবা, যদি কোনো দিনও বৃষ্টি হয়ে যায় তো আমার ছাদটা পুরো বেকার হয়ে যাবে। তো এমনিতেই ভীষণ পরিমাণে গরম পড়েছে, কোন দিন বলতে কোন দিন বৃষ্টি হয়ে যাবে। আর আমাদের এখানে তো বলেছে রবিবারে বৃষ্টি হবে, কি হবে জানি না বাবা। তো তার আগে আমি ছাদটা ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, আমার কাজ বাবা আমি করে রাখি। তো দেখো পরিমাণে কী পরিমাণে ধুলো বেরিয়েছে আর কী পরিমাণে নোংরা বেরিয়েছে আমার পুরো ছাদটা ঝাঁট দেওয়ার পর। এই যে পুরো ছাদটা ঝাঁট দিয়ে এত নোংরা বেরিয়েছে, আর আমি তো মাথায় ঘোমটাটা দিয়েই দিয়েছিলাম, এত পরিমাণে ধুলো উঠছিল। আর এমনিতেই ঘামের মধ্যে হাত টাতগুলো ভীষণ পরিমাণে ধুলো জড়িয়ে ধরছে আমার, আর মাথার মধ্যে যদি না কাপড়টা না দিতাম না তো আরও বেশি করে আমার মাথাটা পুরো ধুলোয় সাদা হয়ে যেত। প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে, আর আমার ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।